বেহায়ার মতো বুকের আঁচল ফেলে দিয়ে আমাকে কাছে টানার চেষ্টা করছো কেন? ওর কথা শুনে তাড়াতাড়ি আঁচল ঠিক করলাম। খুব জেদ কাজ করছে আমার। নিজের বুককে কেউ এভাবে বলে? আমি কি ইচ্ছা করে বুক উদম করে রাখছি? ভুলবশত আঁচল পড়ে গেছে, আর সেজন্য কথা শোনাতে হবে? অদ্ভুত লোক। উঠোনার কাছে গিয়ে বললাম, এই যে মিস্টার আদনান, কিভাবে নিজেকে? চুরির সাথে আটকে গিয়ে সারে আঁচল পড়ে গেছে। বুক উদম করে আপনাকে বিমোহিত শিহরিত কোনোটাই করার ইচ্ছা আমার নেই, তাও আবার আপনার মতো লোককে। আপনি কতটা কাপুরুষ বুঝতে পারছেন? বাসর রাতে বউয়ের সাথে গল্প করবেন, আদর করবেন, তা না করে উল্টো কথা শোনাচ্ছেন। ইস, তোমাকে করবো আমি আদর? ভাবলে কি করে? বিয়ের সময় এমন কোনো শর্ত দেয়নি তোমার বাবা মা, আর বলেও দেয়নি আমার মেয়েকে সারা রাত আদর করবা। ওর হাসি দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল। রেগে গিয়ে বললাম, ও আপনার বাবা মাও এমন কোনো শর্ত দেয়নি বিয়েতে যে বুকের আঁচল আপনার সামনে ফেলে রাখা যাবে না। আর জানেন আপনি, এমনিতেই আপনাকে বানরের মতো দেখায়, আর হাসলে দেখায় হনুমানের মতো। বলেই জিভাই কামড় দিলাম। ইস, কি বললাম, লোকটা আবার রাগ করবে না তো? আরিফলান্ডা ভূত দেখছো? যে মানুষগুলো দেখতে ভালো দেখায় না তাদেরকে প্রচুর ময়দা মাখায়, তখন তাদেরকে ভূতের মধ্যে দেখায়। আর আমার সামনে এখন সেরকম এক পেতনি বসে আছে। কি? আমি দেখতে পেতনির মতো? না, পুরোই তেলাপোকার মতো। আচ্ছা, তোমার নাম জুই রাখলো কেন? তুমি তো জুই ফলের মতো সুন্দর নও। তোমার নাম রাখা উচিত ছিল তেলাপোকা। তুমি একটা উই পোকা। আমি রেগে গিয়ে বললাম, আমি তেলাপোকার মতো কোন দিক দিয়ে? আপনি একটা তেলাপোকা। আমার পেট তেলাপোকার মতো বড় নাকি? ও ফিসফিসিয়ে বলল, দেখলে বুঝতাম পেট কেমন, আর এখন বড় না হলেও হয়ে যাবে। প্রচন্ড রাগ হচ্ছে এই আদনানের ওপর। জানতাম এমনটাই করবে, তাও কষ্ট হচ্ছে খুব। ওয়াশরুমে ঢুকে মেকআপ ওঠাচ্ছি আর ভাবছি, সত্যিই কি আমি দেখতে পেতনির মতো? বাসরাতে সকল মেয়েই সুন্দর হোক বা না হোক, আশা করে জামাই এসে ঘুমটা উঠিয়ে বলবে, তুমি এত সুন্দর কেন? জানো, তোমার ওই কাজল গলার চোখের মায়ায় পড়েছি। তোমাকে রূপবতী হতে হবে না, আমার মায়াবতী হয়ে সারা জীবন আমার সাথে থেকো। আর আমার কি কপাল, প্রশংসা তো করলই না, উল্টো আঁচল বুক থেকে সরে যাওয়াতে কতগুলো কথা শোনালো। একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি উনি ফেসবুক চালাচ্ছে। আজব লোক। ইনিই হয়তো প্রথম লোক যে বিয়ের রাতে ফেসবুক চালাচ্ছে। ওনার কাছে গিয়ে বললাম, কেমন লোক আপনি? 5 ফুট 10 ইঞ্চি লম্বা সুদর্শন এক যুবক আমি। সেটা জিজ্ঞাসা করিনি, বলছি আপনি কিরকম লোক বাসর রাতে ফেসবুক ইউজ করছেন? কেন, আজকে কোনো বিশেষ রাত যে ফেসবুক ইউজ করা যাবে না? অবশ্যই বিশেষ রাত। আমি তো দেখতেছি অন্য সব দিনের মতোই একটা চাঁদ উঠেছে। বিশেষ কোনো দিক দিয়ে? আপনি একটা, ইচ্ছে করছে ফোনটা এখনই ভেঙে দেই। কেন? ফোন আবার কি করলো? ফোন কিছু করেনি, করছেন তো আপনি। তো ফোন ভাঙবো কেন? পারলে আমাকে ভাঙো। পারলে তাই করতাম। কি ভাব ফোনের সাথে? বাসর রাতে বউ রেখে ফোন নিয়ে টিপাটিপি। তো তোমাকে টিপতাম? মুখে কিছুই আটকায় না এই লোকের। বুঝলাম এর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। ওনাকে বললাম রুম থেকে বের হন, শাড়ি পাল্টাবো। ওয়াশরুমে গিয়ে পাল্টাও। না, সেখানে পাল্টালে শাড়ি ভিজে যাবে। তো আমার সামনেই পাল্টাও। আপনার মতো লুচু লোকের সামনে আমি শাড়ি পাল্টাবো? কখনো না। হোয়াট ইজ লুচু ডিয়ার? এটা কি বরিশালের ভাষা? বরিশালের মানুষ দেখতেও ভালো না, ভাষাও সুন্দর না। বরিশাল নিয়ে আজেবাজে কথা বলবেন না। বরিশালের মানুষ সবচেয়ে ভালো। ওরা আপনাদের মতো গন্ডার মার্কা না। আর আমার বাড়ি বরিশাল নয়, ভোলা। ওই একই, লাভার কদু। না, ফরিদপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ঢাকার মধ্যে। কিন্তু ওদেরকে কেউ ঢাকাইয়া বলে না। আর আপনার সাথে পেঁচানোর ইচ্ছে নেই। দয়া করে বের হন রুম থেকে। না, যাব না। আপনি বের হবেন নাকি চিৎকার করে উঠব? তখন সবাই ভাববে যে ছেলে বিয়েই করতে চায় না, সে এখন বউ পাওয়ার আগেই। থাক, আর কিচ্ছু বলতে হবে না, গেলাম। অবশেষে বের হলো আদনান। যাক, লোকটা গেল। তবে গরমে ঘেমে গিয়েছি খুব। শাড়ি পরার অভ্যাস নেই। ভার্সিটিতে ভাইবাতে শাড়ি পরতাম মাঝে মাঝে। ভাইবা রুমে যাওয়ার আগ মুহূর্তে শাড়ি পরতাম, তাও শাড়ি ছুটে যেত। একবার তো ভাইবা রুমে ঢুকলাম আর তখনই শাড়ির কুচি ছুটে গেল। কি বাজে অবস্থা হয়েছিল তখন। কোনো রকম শাড়ি ধরে রাখলাম। যে মেয়ে শাড়ি সামলাতে পারেনি, সে কি করে এই শেষটা লোকটাকে সামলাবো? আসলে ওকে বিয়ে করব আমিও ভাবিনি। ওর ছোট বোন আনিলা আমার সাথে পড়ে, খুব ভালো মেয়েটা। আসলে আদনানের পরিবারের সবাই অনেক ভালো এবং মিশুক। সারা দিন আনিলা আমার কাছে ওর পরিবারের গল্প করত। একদিন বলল,
জানিস তুই আমার ভাইয়ার জন্য গত 2 বছরে 100+ মেয়ে দেখছি, কিন্তু ওর নাকি কাউকেই ভালো লাগে না। একটা না একটা সমস্যা বের করবেই। কতজন ঘটকের কাছে যে মা গিয়েছে তা মা জানে আর আল্লাহ জানে। ঘটকগুলো এখন বিরক্ত। ভাইয়ার বিয়ে হওয়ার পর মারুফ আর আমার বিয়ে হবে। মারুফ তো খুব রেগে আছে ভাইয়ার উপর। ও বলতেছে ভাইয়ার নাকি বিয়েই হবে না, আর আমাদেরও বিয়ে করতে হবে না। মারুফ ভাইয়ার তো আর সইছে না। কি করবে বেচারা? তা তোর ভাইয়ার কেমন মেয়ে পছন্দ? তার আর পছন্দ, কত মেয়ে কত কিছু করলো ভাইয়ার জন্য, কিন্তু ভাইয়ার তাও পছন্দ না। সে অসাধারণ কাউকে নাকি বিয়ে করবে। আমার মনে হয় ভাইয়া বিয়েই করবে না। তাহলে পরিস্থান থেকে পরিয়ে এনে দে, তোকে তো পছন্দ করবে। সে অসাধারণ হবে। না রে, আমার যে ভাইয়া, তাও বলবে পাখা আছে কেন। আমাকে বিয়ে করতে বল। করবে না। আমাকে দেখলে তোর ভাইয়া বিয়ে না করে পারবেই না। না রে, দেখবি তাও সমস্যা বের করবে। চ্যালেঞ্জ করলাম, বিয়ে উনি আমাকে করবেই। আমিও চ্যালেঞ্জ করলাম, যদি ভাইয়াকে বিয়ে করতে পারিস তাহলে তোকে আমার হানিমুনে নিয়ে যাব, আর তুই হারলে আমাকে তোর হানিমুনে নিয়ে যাবি। এর কয়েকদিন পর সত্যি সত্যি আনিলা ওর ভাই, মা, বাবা, বোন, চাচাকে নিয়ে আমাদের বাসায় আসলো। ওদের পরিবারের সবাই আমাকে পছন্দ হলো। আদনানকে ওর চাচা জিজ্ঞেস করলো আমাকে পছন্দ হয়েছে কিনা। ও হয়তো সমস্যা খুঁজছিল। ও কিছু বলার আগে আমি বললাম আমার পছন্দ হয়নি। সবাই তো অবাক, আনিলা বেশি অবাক হলো, কারণ আদনানকে পছন্দ না করার কিছুই নেই। আর তাছাড়া আমি দেখতে আসতে বলছি। সবাইকে আরো অবাক করে আদনান বলল ওকে আমি বিয়ে করব, এবং এই মুহূর্তে। আমি জানতাম উনি যা ঘাড় তেরা লোক, উল্টাপাল্টা কিছু বললে বিয়ে করতে পারে। আর তাই হলো। সেদিনই আদনানের সাথে আমার বিয়ে হলো, আর আজকে আমাকে ওদের বাসায় আনলো। আমি ওনাকে রিজেক্ট করছি, সেজন্য এখন তার প্রতিশোধ নিচ্ছে। ওর প্রতিটা কথাই যেন তেতো আর ঝাল মিশ্রিত। তবে কিছু তো একটা সমস্যা আছেই। ও কেন বিয়ে করতে চায়নি আমাকে জানতে হবে। এর মধ্যে কিছু তো রহস্য লুকিয়েই আছে। দরজা ধাক্কানোর শব্দে আমি কল্পনা থেকে ফিরে এলাম। এতটাই কল্পনাতে বিভোর ছিলাম যে শাড়ি পাল্টানোর কথা ভুলে গিয়েছি। তাড়াতাড়ি দরজা খুলে দেখি আনিশা আপু দাঁড়িয়ে আছে। আমাকে আপু বলল, এই মেয়ে, তোমাকে রেখে ও রুম থেকে বের হয় কি করে? আসলে আপু, আমি বের হতে বলছি। ওর দোষ নিজের ঘাড়ে নিতে হবে না। আমি আমার ভাইকে চিনি খুব ভালো করে। তারপর আদনানকে রুমে আসতে বলে আপু চলে গেল। আসলে আমি সরি, আমার জন্য আপনাকে কথা শুনতে হলো। আমি কিছু বলার আগেই শাড়ির পিনগুলো ছুটিয়ে দিল। তারপর বলল, আমি অন্যদিকে তাকিয়ে আছি, তুমি শাড়ি পাল্টাও, আর ঝামেলা করো না। শাড়ি পাল্টানোর পর আদনান আমাকে অজু করে আসতে বলল। আমি কিছু বললাম না, ওর কথা মতো অজু করে আসলাম। একসাথে দুজন নামাজ পড়া শেষ করে উঠে দাঁড়াতেই ও টেনে আমাকে ওর কাছে নিয়ে গেল। কানে কানে বলল, তোমাকে মেনে নেই বা না নেই, তুমি তো আমার বউ। বউ হিসেবে এটা তোমার প্রাপ্য। ওর মুখে বউ কথাটি শুনে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। এই লোকটা এমন কেন? কিছুক্ষণ আগেও তো কত কথা শোনালো, আর এখন সত্যি কি সে আমাকে মেনে নিবে, নাকি ক্ষণিকের মোহ? ও চুমু দেওয়া, ওর বউ বলা, ওর চুরিয়ে ধরা, সব কিছুতেই যেন রুকিয়ে। আমার কিন্তু আসলে তো অনেক দূরত্ব আমাদের মাঝে। মনের দূরত্বই আসল দূরত্ব। কিছু কিছু মেয়েদের নাকি সতীত্বের পরীক্ষা দিতে হয় বিয়ের রাতে, আর আমি বললাম এ কোন পরীক্ষায়? আল্লাহ আমাকে সাহায্য করো। যখন কোনো বিষয় নিয়ে খুব ভাবি। রোম্যান্স কেমন হলো? আই মেয়ে, আমি তোর বিয়াইন লাগি যে এইসব জিজ্ঞেস করছিস? আমি তোর ভাইয়ের বউ, তা শাশুড়ি মা কোথায়? দেখো মা, কত সকালে উঠছে তোমার বৌমা। আমি হলে তো 2 দিন শুধু ঘুমাতাম। তোর মতো কেন হবে? ও অনেক ভোরে উঠেছে, আদনান এসে চা করে নিছে। তাই নাকি? তোমার ছেলে দেখি বউয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তো তুই এত সকালে উঠলি কিভাবে? মা, আজ ভার্সিটিতে প্রোগ্রাম আছে। ও, কথা বল তোরা। বলেই শাশুড়ি মা চলে গেলেন। কিরে আনিলা, কিসের প্রোগ্রাম? প্রোগ্রাম না অন্য কিছু? উফ জুই, আসতে বল। মারুফ বলল গুরুত্বপূর্ণ কথা আছে, তাই ওর সাথে বের হব। ফোনে বললেই তো হতো, দেখা করা লাগে। তুই এসব বুঝবি না। ওকে, বোঝা লাগবে না। বেশি দেরি করিস না, থাক, রুমে গেলাম। যাও, ভাইয়ের কাছে মন পড়ে আছে, সেটা বললেই হয়। হ্যাঁ, তুমি তো আবার অনেক বুঝছো। রুমে এসে দেখি আদনান নেই। একা একা ভালো লাগছে না। ও যে কেন এমন করে, তবে যাই করুক না কেন, ওর সব মিলিয়ে অনেক ভালো।
আমি তো ওকে যতবার দেখি ততবারই প্রেমে পড়ি। ওর সব দিকটাই ভালো লাগে আমার। কেন এমন করে ও? ও কি আগে কারোর সাথে রিলেশনে ছিল? হতে পারে সে মেয়ে ওকে ঠকাইছে, তাই ও কোনো মেয়েকে মানতে পারছে না। বুক সেলফে বই খুঁজছিলাম, হঠাৎ একটা ডায়েরির ওপর চোখ পড়ল। ডায়েরিটা দেখে মনে হলো ডায়েরিতে হয়তো লুকিয়ে আছে অনেক রহস্য। ডায়েরি পড়া শুরু করলাম। কিছু কবিতা লেখা আছে শুধু। ভালোই লিখতে পারেও, কিন্তু তেমন কিছুই খুঁজে পেলাম না। হতাশায় বসে পড়লাম। বিকেল আদনান ঘুমাচ্ছে, আমার ভালো লাগছে না, তাই বাড়ির পেছন থেকে ঘুরতে আসলাম। এসে তো আমি অবাক, একসাথে দুইটা হিজল ফুল গাছ, গাছের নিচে বিছিয়ে আছে অসংখ্য লাল লাল হিজল ফুল। মুহূর্তেই মনটা ভালো হয়ে গেল। একটা গাছ একটু বাঁকা টাইপের আর নিচু, সহজেই গাছটাই উঠতে পারলাম। দুইটা গাছের একটাই ফুল আছে, অন্যটাই নেই। ধরে নিলাম একটা ছেলে গাছ আর অন্যটা মেয়ে গাছ। দুইটা গাছই একে অন্যের দিকে ঝুঁকে আছে, মনে হচ্ছে দুইটা গাছই প্রেমে মত্ত। মেয়ে গাছটাকে বললাম, দেখ তোর ভাগ্য কত ভালো, তোকে দেখতে ঠিক নতুন বইয়ের মতো লাগছে। আর দেখ ছেলে গাছটা তোর দিকে ঝুঁকে আছে, যেন তোকে ছাড়তেই চাচ্ছে না। নিচে অসংখ্য ফুল ছিটানো, যেন তোদের ফুলসজ্জা। তোকে দেখে তো আমার হিংসে হচ্ছে খুব। আর আমার জামাইটা কেমন, কাল রাতটা ঝগড়া করেই কাটালো, একটুও ভালোবাসে না আমাকে। কে বলছে ভালোবাসে না? শব্দটা শুনে চমকে উঠলাম। গাছ আবার কথা বলে নাকি? পেছনে ফিরে দেখি আদনান। ও আমার কাছে এসে বলল, আমার নামে অভিযোগ দেওয়া হচ্ছে? আপনি না ঘুমাচ্ছেন? বউ একা একা বিরহের সংলাপ বলছে, আমি ঘুমাই কি করে? তো গাছে উঠছো কেন? যদি ভূতে ধরে? পেতনিকে তো ভূতেই ধরবে। পেতনি হও আর শাকচুনি হও, গাছ থেকে নামো। নিচে নামার পর অনেকগুলো হিজল ফুল আমার পুরো শরীরে ছিটিয়ে দিল। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। কি করছেন আপনি? বউকে সাজাচ্ছি, তোমাকে ভিজুয়াল গাছটার মতো সাজালাম। এখন তোমার জামাইও তোমার পাশে। এখনো কি মনে কষ্ট আছে? কেন যেন নিজেকে সামলাতে পারলাম না। ওকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখলাম। ইচ্ছে করছে অনন্তকাল এভাবেই দাঁড়িয়ে থাকি। সকালেও নিজে আমার জন্য চা করলো, এখন আবার ফুল ছড়িয়ে আমার মন ভালো করার চেষ্টা করছে। আমার কাছে যদি জীবনের সবচেয়ে ভালো দিনগুলোর সম্পর্কে জানতে চাওয়া হয়, আমি এই দিনটির কথাই বলবো। আদনান কানের কাছে মুখ এনে বলল, এই ছাড়ো, আনিলা আসছে। প্রেম ভালোবাসা রুমে গিয়ে কইরো। আনিশা আমাদের কাছে এসে বলল, আদনান বলল, তোর ভাবির নাকি হিজল গাছকে দেখে হিংসে হচ্ছিল, তাই ওকে সাজিয়ে দিলাম। তোমাদের প্রেম দেখে হিজল গাছ লজ্জায় নুয়ে পড়ছে। খেয়াল রেখো মানুষ যেন না দেখে। চলো আমরাও যাই। আর একটু থাকি না? ওকে, বউয়ের ইচ্ছা। হিজল গাছের নিচে গিয়ে দুজনে বসলাম। আমি ওর কাঁধে মাথা দিয়ে বললাম, অনুভূতিটাই অন্যরকম। নিচে ফুল, উপরে ফুল, পুরো শরীরে ফুলের ছড়াছড়ি, শীতল বাতাস। এরকম অনুভূতিগুলো হয়তো কবিরা তাদের কবিতায় উপস্থাপন করে। আদনান বলল, তোমাকে নিয়ে 2 লাইন গান গাইতে ইচ্ছে হচ্ছে। বলেন। জুই ফুল সুবাস দিয়া ব্যাকুল কেন করিলি? জুই ফুল সুবাস দিয়া ব্যাকুল কেন করিলি? জুই ফুলের ঘ্রাণে বুইরা লোকের মানতে প্রেম জাগেল, বুইরা লোকের মনেতেও প্রেম জাগে। আনিলা কয়েকবার এসে আমার রুমে ঘুরে গেছে, মনে হচ্ছে কিছু বলবে, কিন্তু আদনান থাকাই বলতে পারছে না। তাই আদনানকে রুম থেকে বের হওয়ার জন্য বললাম, কি গো ননদিনী, কিছু বলবি মনে হয়? জি ভাবি সাহেবা। দেখলি আমার আধ্যাত্মিক ক্ষমতা অনেক বেশি। তোকে দেখেই বুঝলাম কিছু বলবি, কিন্তু তোর ভাইয়া থাকাই বলতে পারছিস না, তাই আদনানকে ফুসকে আনতে পাঠালাম। আপনার আধ্যাত্মিক ক্ষমতা অনেক বেশি। এখন শোনো, মারুফ দেশের বাইরে যাবে। ও চাচ্ছে পরের শুক্রবার বিয়েটা করে ফেলতে, কারণ বাইরে গেলে 1 বছর পর আসবে। সবাইকে বলে ম্যানেজ করে দে না। আচ্ছা বলবো, কিন্তু ট্রিট দিতে হবে আগে। সব দিব, তুই শুধু একটু ম্যানেজ কর। ওকে ডিয়ার। আনিলা আমার কপালে চুমু দিয়ে বলল, তুমি আমার ভালো ভাবি। রুমে গেলাম, মারুফ কল দেবে। আদনান ফুসকে এনে আনিলা আর আনিশা আপুকে দিল, আর বাকিগুলো রুমে নিয়ে একা একা খাচ্ছে। কেমনটা লাগে, এ লোক এমন কেন? আমার কথা আমাকেই শোনাচ্ছে। আমি এতটাই পছন্দ করি ফুচকা, সারা দিন কিছু না খেয়ে শুধু ফুচকা খেয়ে কাটিয়ে দিতে পারি, আর এই লোক আমাকে না দিয়ে একা একা
আমি ভাবছি শেষে হয়তো কয়েকটা রাখবে, কিন্তু সবগুলোই খেয়ে ফেললো। এমন শেষটা কেন এই লোক? আমি যে রুমে আছি তার সেদিকে কোনো খেয়ালই নেই। জেদ করে আমি আনিশা আপুর রুমে চলে গেলাম। আনিশা আপুর মেয়ে আরিহা আমাকে বলল, মামা তোমাকে অনেক ভালোবাসে, দেখো তোমার জন্য কতগুলো ফুচকা এনে আমাদের রুমে রেখে গেল। আমি বললাম, না ওগুলো তোমার জন্য এনেছি। না, আমরা খেয়েছি, এগুলো তোমার জন্য এনে রেখে গেছে। আদনান বলেছে রুমে গিয়ে আগে তোমাকে লোভ দেখাবে, তারপর এগুলো নিয়ে তোমাকে দেবে। জানো, আমার ভাইটা খুব ভালো, ওকে বুঝে মানিয়ে নিতে পারলে তুমি অনেক সুখী হবা। আমি মনে মনে বললাম, হ্যাঁ সত্যিই অনেক ভালো। শাশুড়ি মা আসলো আনিশা আপুর রুমে। আমি শাশুড়ি মাকে বললাম, মা, আমাদের ভোলার নিয়ম তো বিয়ের 2 দিন পর মেয়েকে তার বাড়ির লোক এসে নিয়ে যাবে। কাল তো আমাদের বাসা থেকে লোকজন আসবে। না, কাল তোমাকে যেতে দেওয়া হবে না। ভোলা থেকে খুলনা জার্নি করা অনেক কষ্টের। কাল আসছো, সেই ধকলে এখনো কাটাতে পারোনি, আবার জার্নি। কাল এসে কাউকে দেখে যেতে বলো, 1 মাস পর যাবা। তোমার মাকে আমি বলে দিব। আচ্ছা মা, বলে আমি রুমে চলে আসলাম। খুব খারাপ লাগছে। বিয়ে হলেই দূরত্ব চলে আসে। আর যে কয়বার আম্মুর সাথে কথা বলছি ততবারই আম্মু কান্না করছে। ছোট বোনটার জন্যও খারাপ লাগছে। আবার কতদিন পর দেখবো ভাবতেই কান্না আসছে। আদনান এসে কাছে দাঁড়াতেই ওকে ধরে কান্না করে দিলাম। আজ আমাদের বাসা থেকে মামা মামি আর আব্বু আসছে আমাকে দেখতে। খুব ভালো লাগছে। শাশুড়ি মা মামিকে বলল, বৌমা আমার খুব ভালো, খুব সকালে উঠে নামাজ আদায় করে, কাজেও সাহায্য করে। দুদিনেই মায়া জড়িয়ে ফেলেছে। ও তো আপনাদের খুব প্রশংসা করছে, আপনাদের কাছে আসছে, আপনারাই এখন ওর সব কিছু। ভুল কিছু করলে মেয়ে ভেবে ক্ষমা করে দিবেন। ভুল মানুষ করতেই পারে, আমি ওকে আমার মেয়ের মতো করে আগলে রাখবো, চিন্তা করবেন না। আমাদের বাসার লোক একদিন থেকে চলে গেল। যাওয়ার সময় আব্বু আমাকে ধরে অনেকক্ষণ কাঁদলো। মেয়েদের জীবন আসলেই অনেক কষ্টের, কত কিছু ত্যাগ করতে হয়। আদনান আমাকে নিয়ে ওদের বাসার কাছে রূপসা নদীতে নিয়ে গেল। খুব ভালো লাগছে। প্রচণ্ড বাতাস, পাশে প্রিয় মানুষ, নদীর কিনারে কাশফুল। ও আমাকে ভালোবাসে কিনা জানি না, তবে আমার মন ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে ও। ছোট ছোট ইচ্ছাগুলোকে গুরুত্ব দেয়। আব্বু যাওয়ার সময় যখন আমাকে ধরে কাঁদছিল, জানি না কতটা সুখে থাকবো, তবে ও যে ভরসা দিয়েছে এটাই অনেক। ওর হাত ধরে উঠছি, কেমন যেন এক অনুভূতি হচ্ছে। বুকের ভেতরটা এক অজানা ভালো লাগায় কেঁপে উঠছে। আমি মনে মনে একটা কবিতা রচনা করে ওকে বললাম, পরন্ত বিকেলে নদীরও কিনারে হাতে রেখে হাত হাঁটতেছি একসাথে, স্মৃতি হয়ে থাকবে হৃদয় পটে, হারিয়ে যাবে যখন কালের প্রভাব। আমি বললাম, সুন্দর মুহূর্ত সব সময় মনে থাকবে, হারাও বা না হারাও। যাই হোক, আপনাকে কিছু কথা বলার ছিল। মারুফ ভাইয়ার সাথে আনিলার বিয়েটা তাড়াতাড়ি দিলে ভালো হতো। মারুফ ভাইয়াকে তার কোম্পানি থেকে উন্নত প্রশিক্ষণের জন্য দেশের বাইরে পাঠানো হবে 1 বছরের জন্য। সামনের মাসেই চলে যাবে। মাকে বলে পরের শুক্রবার বিয়ের ব্যবস্থা করলে ভালো হতো। আচ্ছা দেখি। কোনো দেখা দেখি নেই, কনফার্ম করতে হবে। আচ্ছা বাসা যেয়ে নেই। বাসায় ফিরে দেখি আদনানের চাচা চাচি আর ওর চাচার ছেলে আবির আসছে। ওরা বিয়েতে যেতে পারেনি, দেশের বাইরে ছিল। আমাকে দেখে চাচি বলতেছে, তোমার তো ভাগ্য ভালো, আদনানকে পেয়েছো। তোমার চেয়ে সুন্দরী কত মেয়ে ওকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু ও করলো না, শেষ পর্যন্ত তোমাকে করলো। আমার বোনের মেয়ে তোমার চেয়ে অনেক সুন্দরী আর ধনী, ওকে না করে তোমাকে করলো। কি জানে তোমার মাঝে কি খুঁজে পেয়েছে। চাচি, এসব তোমার না জানলেও হবে। সুন্দর বউ হলে যদি সব মানুষ সুখী হতো, তাহলে সবচেয়ে বেশি সুখী চাচার হওয়ার কথা ছিল, অথচ সেই সবচেয়ে অসুখী মানুষ। আর জুই যথেষ্ট সুন্দরী, আর ওর মনটা অনেক ভালো। ও আমার পরিবারকে দুদিনে আপন করে নিয়েছে, যেটা আপনার বোনের মেয়ে পারতো না। তুই আমার সাথে এভাবে কথা বললি, আমিও দেখে নিব কতটা ভালো এই মেয়ে। এক সমস্যার মধ্যে আরেক সমস্যা উপস্থিত। আমি কি পারবো সব বাধা অতিক্রম করে সফল হতে? সকালে ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করলাম আদনানের বুকে। প্রতিদিন তো মাঝখানে কোলবালিশ থাকে, তাহলে আজ গেল কোথায়? তারপরেই মনে পড়ল কাল চাচির সাথে কথা কাটাকাটি করে কিছু না খেয়ে শুয়ে পড়েছে। আমার বা ওর কারোরই মাঝখানে বালিশ দেওয়ার কথা মনে ছিল না। ভালোই হয়েছে মাঝখানে বালিশ দেয়নি। এইভাবে এতটা কাছ থেকে এই প্রথম ওকে অনুভব করলাম। কি ফর্সা বুক, মুখে হালকা দাড়ি, ঠোঁটের নিচে একটা তেল, থুতনিতে একটা টোল, যা ওর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। বুকেও একটা তেল,
আমারও ঠিক একই জায়গায় তিল, মিল আছে ওর সাথে। তাই ওকে চিমটি কাটতে নিলাম। পরক্ষণেই মনে হলো তাহলে তো ও জেগে যাবে। সত্যি ছেলেটা অনেক সুন্দর। চাচি ঠিকই বলেছে, আমি ওর যোগ্য না। ও চাইলে আরও সুন্দরী কাউকে পেতে পারত। ওর বুকে মাথা রেখে থাকতে খুব ভালো লাগছে। সারা জীবন যদি এভাবেই থাকতে পারতাম। ও যদি ভালোবাসে আমাকে, ওর বুকে জড়িয়ে নিত, ওটাই হতো আমার সবচেয়ে প্রাপ্তি। জানি না আদৌ সেটা হবে কিনা, আদৌ সে আমাকে ভালোবাসবে কিনা। তবে ভালোবাসুক আর না বাসুক, ও যে কাল আমার হয়েও চাচির সাথে কথা বলেছে, এটাই অনেক। আমাকে খেয়ে ফেলবা নাকি? আদনানের কথায় চমকে উঠে ওর বুক থেকে উঠতে নিলাম। সি, ও দেখে ফেলছে? তাহলে এতক্ষণ এই লোকটা জেগেই ছিল। আদনান টেনে আমাকে আরো বুকের সাথে চেপে ধরলো। উঠতে দেব না। এতক্ষণ তো মনে হয় খেয়েই ফেলবা। এমন করে তাকিয়েছিল, আর এখন লজ্জা পাচ্ছ? ইস, লজ্জা পাওয়ার কি হয়েছে? আর আপনি কি খাওয়ার কিছু? কি করে খাবো আমি? মুখে না খেলেও চোখ দিয়ে তো পুরোই গিলছো বলেই ডাকে নাক ঘষে দিলাম। কি এক অজানা অনুভূতিতে শিহরিত হয়ে উঠলাম। নিজেকে সামলানোই দেখি কষ্টকর হয়ে পড়ছে। ওনাকে ধাক্কা দিয়ে বললাম, ছাড়ুন, আপনি কি করছেন? যা করার তাই করছি। আপনার দেখে লজ্জা নেই? মেয়ে লোক পেলে ছাড়তে ইচ্ছে করে না বুঝি? ইস, বউয়ের কাছে আবার কিসের লজ্জা? অন্য লোক হলে তো বিয়ের রাতেই। আর আমি কতটা বীর পুরুষ দেখো, এখনো ঠিক আছি। বীর পুরুষ না চাই? জড়িয়ে ধরলে আমি ভালো না, আর না ধরলেও কাপুরুষ। কি মেয়ে লোক রে বাবা। বলেই ঠোঁটে একটা চুমু দিয়ে দিল। কি ব্যাপার, ঠোঁটে হাত দিয়ে রাখছিস কেন? এখানে ভাইয়া কিছু করছে নাকি? আনিলা, আমি তোর ভাবি হই, সম্মান দিয়ে কথা বলবি। ইস, তোকে কি ভাবিজান বলে ডাকবো? আর কিভাবে দিব সম্মান? হয়েছে, তোর আর সম্মান দিতে হবে না। তোকে একটা সুখবর দেওয়ার আছে। নিশ্চয়ই। আমার আর মারুফের বিয়ের কথা। ইস, এটা কোনো সুখবর হলো? সুখবর হলো আমি বাড়ি যাব। আনিলা মন খারাপ করে ফেলল। তারপর বলল, তোকে একটা দায়িত্ব দিয়েছিলাম, তুই সেটার কিছু না করেই চলে যাবি? আচ্ছা যা। হ্যাঁ হ্যাঁ রে, আমার ননদিনী কষ্ট পাইছে। কিছুদিন পরে বিয়ে হলে সমস্যা কি? তুই এখন বুঝবি না। থাক, আর বুঝতে হবে না। থাকুক না কিছুক্ষণ রেগে, পরে না হয় একটু রাগ ভাঙাবো। বিকালে আদনানের মোটামুটি সব আত্মীয় স্বজন আসছে। আনিলা এসে আমাকে বলল, বাড়িতে এত লোকজন কেন? আমি চলে যাব তো, তাই বিদায় দিতে আসছে। মনে হলো আনিলার কথাগুলো বিশ্বাস হয়নি। অবিশ্বাসের ভঙ্গিতে কতক্ষণ চেয়ে থেকে চলে গেল। রাতে 2টা হলুদ শাড়ি নিয়ে আনিলার রুমে গেলাম। আনিলা দেখে মন খারাপ করে বসে আছে। আমি গিয়ে বললাম, কি রে, কি হয়েছে? মারুফ রাগ করছে খুব। এখন বিয়ে না হওয়ার কথা শুনে খেপে গেছে খুব। আর সারাদিনে কথা বলেনি একবারও। হয়তো বিয়ের রাতে বলার জন্য ঝুমিয়ে রেখেছে। জুই, সবসময় মজা ভালো লাগে না। আমি মিথ্যে কষ্টে পর অভিনয় করে বললাম, হ্যাঁ, মানুষ পুরাতন হয়ে গেলে তাকে আর ভালো লাগে না। তাই আমাকেও আর ভালো লাগছে না। সবাইকে বলে বিয়ের জন্য রাজি করালাম, আর এখন আমাকেই ভালো লাগছে না। সরি ডিয়ার, মারুফ কথা না বলায় মন খারাপ করছিল খুব, তাই এভাবে কথা বলে ফেলেছি। আবারও সরি। দেখ, কান ধরে বলছি। দাঁড়াও, মারুফকে বলে নি। মারুফকে বলতে হবে না, ও জানে তোর জন্য গায়ে হলুদের শাড়ি আর যা লাগবে সব পাঠাইছে। তার মানে তোমরা সবাই জানো, শুধু আমিই জানি না। তোমরা সবাই অনেক খারাপ, আমাকে শুধু শুধু কষ্ট দিছো। আর কষ্ট পেতে হবে না, কাল তোমার হলুদ ছোঁয়া। মারুফ ভাই শাড়ি পাঠিয়েছে 2টা, তোর আর আমার জন্য। দেখ কোনটা পরবি। আমি রুমে গেলাম। আবির ছেলেটাকে আমার ভালো লাগছে না। বিভিন্ন অজুহাতে গায়ে হাত ছোঁয়ানোর চেষ্টা করে। রুমে আসলাম মাত্র, আদনান রুমে নেই। হঠাৎ অনুমতি ছাড়াই আবির রুমে ঢুকে পড়লো। এসে বলতেছে, ভাবি তুমি দেখতে অনেক কিউট, আর সবার সাথেও খুব ভালো ব্যবহার করো। তোমাকে অনেক ভালো লাগে আমার কাছে। কাল মা যা বলেছে তার জন্য সরি। হ্যাঁ রে, সরি বলার কি হয়েছে? চাচি তো মায়ের মতো, ওনার উপরে কোনো রাগ নেই। এজন্যই তোমাকে আমার অনেক ভালো লাগে। তোমার মতো যদি আমার একটা বউ হতো, তবে আমার একটা জিনিস খুব খারাপ লাগে, তুমি আমাকে এড়িয়ে চলো কেন? আমি চাই পর্দা করে চলতে, কিন্তু পুরোপুরি হয়তো চলতে পারি না। আপনাকে দেখা দেওয়া ইসলামের নিয়ম বহির্ভূত, তারপরেও দেখা দিচ্ছি। এই যে আদনান রুমে নেই, আপনি আর আমি রুমে একা, এটাও ঠিক না। সুন্দরী, তুমি অযথাই ভয় পাচ্ছ আদনানকে। ও কিছুই বলবে না তোমাকে। তুমি আমার সাথে সহজভাবে কথা বলতে পারো। আমি তো আদনানকে ভয় পাই না, আমি তো ভয় করি আমার আল্লাহকে। আপনি এখন রুম থেকে চলে গেলে আমি খুশি হব।
ভাবি, শুধু একটু হাত ধরছি, আর তো কিছু করিনি, এজন্য এমন করলা? ভাই, এইসব আমি পছন্দ করি না। আপনি আমার সাথে আর কখনো এমনটা করার চেষ্টা করবেন না। বলতেই আবির রুম থেকে চলে গেল। ওয়াশরুম থেকে আদনান বের হয়ে বলল, আমার বউটা অনেক ভালো। আবিরকে কথা শোনানোর জন্য ধন্যবাদ। আপনি ওয়াশরুমে ছিলেন, বের হলেন না কেন? আমি ভাবছি আবিরের সাথে প্রেম করো, তারপর বের হবো। আপনি এত খারাপ কেন? আমি তো ভয় পাচ্ছিলাম, আর আপনি মজা নিচ্ছিলেন। আমার বউটা তো এমনিতেই অনেক সাহসী, যে বাসররাতে জামাইয়ের সাথে ভিলেন মার্কা আচরণ করতে পারে। তাকে আবির কি করতে পারে তা জানা আছে আমার। ইস, ছেড়ে দিন। আজ আনিলার হলুদ ছোঁয়া, অনেক কাজ আছে। আনিলা দেখতে আদনানের মতোই সুন্দর। হলুদ শাড়িতে যেন এক হলুদ পাখি। আনিলার কাছে গিয়ে কপালে চুমু দিয়ে বললাম, তুই এত সুন্দরী কেন আনিলা? ঠিক রাজকন্যাদের মতো লাগছে। এজন্যই তো মারুফ ভাই এতটা পাগল হয়েছে। পেছন থেকে আবির ভাই বলল, আমার তো তোমাকে রাজকুমারীর মতো লাগছে। আবির ভাই, তুমি একটু যাও, জুইয়ের সাথে কথা আছে আমার। জুই, আবির বা চাচি কেউই মানুষ ভালো না। সেদিন তোমাকে চাচি ওভাবে কথা শোনাতে আনিশা আপু রেগে গিয়েছিল। পরে মা তাকে নিষেধ করাতে আর কিছু বলেনি। ওরা তোমাকে অপদস্থ করার চেষ্টা করবে। ওদেরকে আমার সুবিধার মনে হচ্ছে না। সতর্ক থেকো তুমি। চাচির রুমে গেলাম চাচিকে ডাকার জন্য। হঠাৎ আবির ভাই রুমে এসে দরজা আটকে দিল। একটু একটু এগিয়ে আসছে আমার দিকে। আমি মনে মনে আল্লাহকে ডাকছি আর বলছি, এই বদমাইশ লোক থেকে আমাকে রক্ষা করো তুমি। ভাই, আপনি আমার কাছে আসবেন না, যেতে দিন আমাকে। কিছুক্ষণ গল্প করি, এত অস্থির হচ্ছ কেন? ভাই, অনেক কাজ আমার। চাচিকে ডাকতে আসছি আমি, যেতে দিন আমাকে। এখন তো যেতে দিব না আমি। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছিলে, মনে আছে? তার প্রতিশোধ তো আমাকে নিতে হবে। প্লিজ আমাকে যেতে দিন। আমার সাথে সময় কাটানোর জন্য কত কত মেয়ে বেকুল, আর তুমি আমাকে ইগনোর করছো, আমাকে রুম থেকে বের হয়ে যেতে বলছো। এতটা সাহস আর কারো হয়নি এভাবে কথা বলার। দেখো এখন কি করি তোমার। ভাই, আমি কিন্তু চিৎকার করব, তাতে আপনার আরো খারাপ হবে। বাড়িতে যা শব্দ, তুমি চিৎকার করলেও কেউ শুনবে না। আমি তোমার সাথে তো খারাপ কিছু করবই, পরে কেউ জানলে তোমার ওপরই দোষ চাপিয়ে দেবে। আনিলা বলছিল আদনান এখনো তোমাকে মেনে নেয়নি। আমি বলবো সেই বিরহে তুমি আমাকে এখানে ডেকে এনেছো এই রুমে। আমি মনে মনে আল্লাহকে ডাকছি, আল্লাহ এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। ওর হিংস্র চেহারা, লোলুপ দৃষ্টি দেখে আমার খুব ভয় লাগছে। এখন কি করা উচিত বুঝতে পারছি না। এমনিতে মেয়েদের নিয়ে নেতিবাচক ধারণা আদনানের। আবির ভাই যদি সত্যি খারাপ কিছু করে ফেলে, আদনান হয়তো আমাকে বিশ্বাস করবে না। আবির এসে আমার হাত ধরলো, ভয়ে আমি কেঁপে উঠলাম। আর হয়তো আদনানের কাছে নিজেকে ভালো প্রমাণ করতে পারবো না। ওকে আর নিজের করে কখনো হয়তো পাবো না। দরজা ধাক্কানোর শব্দে আবির আমার হাত ছেড়ে দিয়ে বলল, আজ হয়তো আমার থেকে রক্ষা পেলে, পরের বার হয়তো সেই সুযোগ পাবে না। দরজা খুলে দেখি আদনান দাঁড়িয়ে আছে। আমাকে আবিরের সাথে একসাথে দেখে আদনান চমকে উঠল। ইস, যেখানে বাঘের ভয় সেখান থেকে সন্ধ্যা হয়। আল্লাহ আমাকে আবির ভাইয়ের হাত থেকে রক্ষা করলেও আরেক বিপদ এসে উপস্থিত। আদনান আবির ভাইয়ের সাথে দেখে খুব রেগে গেল। আমাকে জিজ্ঞেস করলো, তুমি না চাচিকে ডাকতে এসছো? তো দরজা বন্ধ করে এখানে আবিরের সাথে কি করছো? আমি কিছু বলতে যাব, তখনই আবির ভাই বলে উঠল, আদনান, এত রেগে যাচ্ছ কেন? ভাবি তো আমার সাথে ছিল, আমি তো আর দূরের কেউ না। আপন মানুষের সাথে একসাথে সময় কাটাতেই পারে। আর তাছাড়া বিয়ে হয়েছে কতদিন তোমার, এখনো বউকে একান্তে সময় দিচ্ছ না। সেই বিরহ দূর করার জন্য আমার সাথে কিছুক্ষণ সময় কাটাচ্ছে। আদনান রেগে গিয়ে আবির ভাইকে বলল, তুমি চুপ করো। জয়, তোমার কাছে আমি জানতে চেয়েছি, আবিরের কাছে নয়। আমি আদনানকে এতক্ষণ ঘটে যাওয়া সবটা বললাম। মনে হলো আদনান পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। আবির ভাই আবার বলল, আদনান, মেয়েটা মনে অনেক কষ্ট, তা দূর করতে আমার কাছে আসছে। আমি না থাকলে হয়তো অন্য কারো কাছে যেত। তুমি যদি ওর কষ্ট দূর করতে না পারো, মেনে নিতে পারো, তাহলে বিয়ে করছো কেন? আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। আমি জুয়ের সাথে কি করব না করব সেটা আমার ব্যাপার, তুমি কিছু না বলেও চলবে। না, ব্যাপারটা এখন সবাই জেনে গেছে। এখন সবাই কথা শোনাবে তোমাকে। তোমাদের নাটক দেখতে এখানে আসিনি, বাড়িতে অনেক কাজ, সেখানে চলো। আমি কিছু বলার আগেই ও চলে গেল। কাজে মন বসছে না। এক কাজ করতে গিয়ে অন্য কাজ করে ফেলছি। বারবার আদনানের রাগের চেহারাটার কথা মনে পড়ছে। ওকে আমাকে ভুল বুঝলো। ও তো আমাকে মেনে না নিলেও অনেকটা ভালোবাসতো। এখন তো আমাকে ঘৃণা করবে, কখনো মেনে নেবে না। সব কিছুর মূলে ওই আবির। ওকে আমি ভাইয়ের মতো ভাবছি,
আর ও আমার এত বড় ক্ষতি করলো। ওকে আমি ছাড়বো না। ও হয়তো জানে না আমি এত সহজে হার মানতে শিখিনি। কাজ গুলিয়ে ফেলছি, কারোর সাথে ঠিকভাবে কথা বলছি না। শাশুড়ি মা ভাবলো আমার শরীর খারাপ করছে, তাই রুমে পাঠিয়ে দিল। আনিশা আপুর শাশুড়ি অসুস্থ, তাই ভাইয়া এসে আপুকে নিয়ে গেছে। আদনানও আজ বাসায় ফেরেনি। কল দিচ্ছি, ফোন বন্ধ। আদনান আমাকে ভুল বুঝলো। ও তো জানে ওর ভাই চাচি কিরকম। আনিলা সকালে বলছিল ওরা যে কোনো সমস্যা করতে পারে, আমাকে সতর্ক থাকতে। আমার অনেকটা সতর্ক থাকা উচিত ছিল। এখন কি করে আদনানকে বোঝাবো আবির ভাই যা বলছে সবটা মিথ্যা? আমার অস্থির লাগছে। আদনান বাসায় ফিরল না, কি করা উচিত বুঝতে পারছি না। আনিলা আসছে খাবার খেতে যাওয়ার জন্য। আনিলাকে আমি সবটা বললাম, তারপর অভিমান করে বললাম, তোকে আমি সবটা শেয়ার করি, তুই তো জানিস আবির ভাই কেমন লোক। তাও কেন তুই ওই বদমাইশের লোককে এসব বলতে গেলি? বিশ্বাস কর জুই, আমি এসব কিছুই বলিনি। সেদিন যখন তুই বললি, এমনিতেই আদনান আমাকে পুরোপুরি মেনে নিতে পারেনি। এখন চাচি আসছে, উনি আবার কি সমস্যা করে আল্লাহ জানে। তখন আবির ভাই শুনছিল। উনি আমাকে এসে জিজ্ঞাসা করছিল, আমি কিছুই বলিনি। আমি আনিলাকে জড়িয়ে ধরে কেটে দিলাম। এমনটা কেন হলো আনিলা? আদনান আমাকে ভুল বুঝলো? ওকে এই কয়দিনে একটুও বুঝতে পারি না আমাকে? হজ বাসায়ও ফেরেনি, কেন আমাকে কষ্ট দিচ্ছে? আনিলা আমাকে বলল, এই মেয়ে, এত সহজে ভেঙে পড়ছিস কেন? তুই তো এত সহজে হার মানিস না। আর তুই তো ভুল কিছু করিসনি। আল্লাহ তোকে নিরাশ করবে না। আমার রুমে চল, একা থাকলে শুধু কান্নাকাটি করবি। ভাইয়া আসলে তুই রুমে চলে আসিস। আর আজ আনিলা সকাল থেকে কাঁদতেছে, কোনোভাবেই কান্না থামানো যাচ্ছে না। আনিলাকে বিদায় দেওয়ার সময় আদনান আসলো। আনিশা আপুও আসতে। আদনান আনিলাকে ধরে খুব কান্না করলো, একদম ঠিক বাচ্চাদের মতো। ওর কান্না দেখে আমার খুব খারাপ লাগছে। শাশুড়ি মা আনিশা আপুও কান্না করছে খুব। আমার তো চোখ ফুলে গেছে। আনিলা যাওয়ার মুহূর্তে আমাকে ধরে কান্না করলো অনেকটা। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। এই বিদায় মুহূর্তেও কালকের কথা ভুলেনি। আদনানকে বলল, ভাইয়া আজ বাসায় থাকবা, কোথাও যাবা না। জুইয়ের কোনো দোষ নেই, ওকে ভুল বুঝো না। বলো ভাইয়া, আমার কথা রাখবা। তুই চিন্তা করিস না, ও বাড়িতে ভালোভাবে থাকিস, ও যেন কোনো কষ্ট না হয়। আদনান আনিলার কথা রাখছে, বাসায় আসে। শাশুড়ি মা আনিশা আপু অনেকটা অসুস্থ হয়ে গেছে। বাড়ির সব কাজ আমারই সামলাতে হচ্ছে। সবাইকে খাওয়াইয়ে সবটা গুছাইতে গুছাইতে অনেক রাত হয়ে গেছে। কাল রাত থেকে কিছুই খাইনি। সকাল থেকে এ পর্যন্ত বিশ্রামও নেওয়া হয়নি। বিয়ে হলেই মেয়েরা হঠাৎ করে অনেকটা বড় হয়ে যায়। আমি তো বিয়ের আগে একটু পেঁয়াজও কাটতাম না, যদি হাতে দাগ পড়ে যায়। আর এখন জামাইয়ের মন ভালো রাখা, এইবারে সবার মন রক্ষা করে চলা, বাড়ির কাজ সামলানো, সবটাই করতে হচ্ছে। তারপরেও দিন শেষে অনেকটা ভালো লাগা কাজ করত, কারণ এবারে সবাই আমাকে খুব ভালোবাসে। কিন্তু আজ আর ভালো লাগছে না। যার জন্য এ বাড়িতে আসা, সেই তো আমাকে ভুল বুঝছে। রুমে ঢুকে দেখি আদনান এখনো জেগে আছে। আমি ওর কাছে যেতেই আমার গলা চেপে ধরে বলল, এই মেয়ে, তোমাকে তো আমি সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করছি। শারীরিক মিলনে কি সব? মাত্র এই কয়দিন, তাই সইতে পারলে না? চলে গেলে আমিরের কাছে। আমার নামে বিচার দিলা। আসলে তোমরা মেয়ে মানুষ অনেক খারাপ, বিশ্বাসঘাতকতা করো তোমরা। আমি ভাবছি তুমি অন্য সবার চেয়ে আলাদা হবা। না, আমার ধারণা ভুল ছিল। খুব কষ্ট হচ্ছে আমার। ও আমাকে ভুল বুঝলো। আমি কি ওর ভুল ভাঙাতে পারবো? আগের আদনানকে কি আর ফিরে পাবো? আদনান, আপনি তো জানেন চাচি আর আবির কি রকম। সেদিন এই রুমে এসে কেমন করছে তা পুরোটাই তো আপনি জানেন। তারপরও এমন কেন করছেন? হ্যাঁ, আমি জানি। আর যা জানি সবটাই ভুল। তুমি সেদিন জানতে ওয়াশরুমে আমি, আর তা জেনেই তুমি আবিরকে এসব কথা বলছিলে। আপাতত হঠাৎ এমনটা কেন মনে হলো? মনে হওয়ার অনেক কারণ আছে, সবাই জানে। আমি তোমাকে মেনে নিয়েছি, তাহলে আবির কি করে জানলো আমি তোমাকে মেনে নিইনি? বিশ্বাস করুন, আমি বলিনি ওকে। সেদিন আনালাকে বলার সময়ও শুনছিলাম। দয়া করে নাটক বন্ধ করো। সারা রাত নির্ঘুম কাটিয়েছি। শেষ রাতে আল্লাহর কাছে হাত উঠিয়ে বললাম, আল্লাহ দয়াময়, এই বিপদ থেকে রক্ষা করো। সকালে আনিশা আপু রুমে আসলো। তোমরা মায়ের রুমে আসো, কথা আছে। আমাকে আর আদনানকে বলল। মায়ের রুমে যাওয়ার পর দেখি মোটামুটি সবাই আছে মায়ের রুমে। আনিশা আপু বলল, তোমাদের সবাইকে এখানে আনছি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে, একটা শয়তানের মুখোশ খুলতে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি আনিশা আপুর দিকে। কি বলতে চাচ্ছে আপু? কাল দুপুরে আপনাদের জামাই কল দিয়েছিল।
কথা বোঝা যাচ্ছিল না লোকজনের শব্দে। তাই আমি চাচির রুমে বারান্দায় গিয়েছিলাম কথা বলার জন্য। কথা শেষ না হতেই কল কেটে যায়, তাই আমি ওখানেই বসেছিলাম। হঠাৎ জুই আর আবিরের কথায় আমি চমকে উঠি। জুইকে নিয়ে নেতিবাচক ধারণা জন্মে আমার, তাই বারান্দাতে চুপ করে বসে থাকি। কিন্তু পরক্ষণে আমার ধারণা পাল্টে যায়। বদমাস আবির ওর সাথে খারাপ কিছু করার কথা বলে। জুই ওকে অনুরোধ করে এমনটা না করার জন্য, কিন্তু ও জুইয়ের কথা শুনেনি। ও যখন জুইয়ের হাত ধরে তখনই আমি রুমে যেতে চাই, যাতে আবির জুইয়ের কোনো ক্ষতি করতে না পারে। আর তখনই আদনান দরজা নক করে। ঠিক সেই মুহূর্তেই আপনাদের জামাই কল দিয়ে কান্না করে ওর মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি করেছে। কথা শেষ করে দেখি ওরা রুমে নেই। সেই সময় আমি চলে যাই হাসপাতালে মাকে দেখতে। আদনানকে আর সত্যিটা বলা হয়নি, তাই হাসপাতালে গিয়ে আদনানকে সত্যিটা বলার জন্য অনেকবার কল দেই, কিন্তু ওর ফোন বন্ধ ছিল। কতটা বদমাইশ এই আবির, বুঝতে পারছেন? সবটা শুনে আদনান আমার কাছে এসে বলল, শুধু শুধুই আমি তোমাকে ভুল বুঝছি, ক্ষমা করে দাও প্লিজ। আমি কিছুই বললাম না, খুব অভিমান কাজ করছে। পুরোটা ভালো করে না জেনে কিরকম আচরণ করলো আমার সাথে। জানো আনিশা আপু, আমি পুরোটা না বুঝেই জুয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, সব এই আবিরের জন্য। আনিশা আপু শাশুড়ি মাকে বলল, মা তুমি কিছু বলবা না। আমি সেই দিন বলছিলাম চাচি আর আবির কেউ সুবিধার নয়, ওদেরকে বাড়িতে থাকতে দিতে নাই। এরা যেখানে যায় সেখানে অশান্তি সৃষ্টি করে। অনেক হয়েছে, খুব অপমান করেছো তোমরা। আমার ছেলের কোনো দোষ নেই, সব দোষ ওই মেয়েটার। ওদের মতো মেয়েকে খুব ভালো করেই চিনি আমি। ভাবছিলাম কিছুদিন থাকবো, কিন্তু তার হলো না। এই মেয়ের জন্য আমাকে কথা শোনাইছো। দেখবা এই মেয়েও ওর শাশুড়ির মতো অন্য ছেলের সাথে পালাবে। এই মুহূর্তে তোর মাকে নিয়ে বের হয়ে যা, উনি খুবই বাজে মহিলা। তুমি আমার জীবনটা তো ধ্বংস করছোই, এখন যেখানে যাও সেখানে অশান্তি সৃষ্টি করো। তোমাকে নিয়ে কোনো শান্তি নেই। অবশেষে আপদ দূর হলো, যেখানে যায় সেখানেই ঝামেলা করে। আর আদনান, যা কিছু ঘটুক না কেন, পুরোটা যাচাই না করে কাউকে কথা শোনাবি না। মাত্র তো কয়েকদিন, জীবন চলার পর তো অনেক বাধা আসবে। বিশ্বাসের উপর নির্ভর করেই সম্পর্ক টিকে রাখতে হবে। আনিলে আমাকে সব বলেছে, তুই ওকে অনেক কষ্ট দিছিস, আর তুই জুইকে এখনো মেনে নিসনি কেন? আমার আপন মা আমাকে কত ছোট রেখে অন্য লোকের সাথে চলে গেল, তার শোকে আমার বাবা মারা গেল। তাই আমি চেয়েছি ওকে কিছুদিন সময় দিতে, যাতে ওর আমাকে ভালো না লাগলে সহজে চলে যেতে পারে। তাহলে তারা আমার মতো আর কোনো সন্তানকে কষ্ট পেতে হবে না। ভাই, সব মেয়ে লোক এক নয়। আমার মাকে দেখ, উনি এই সংসারে যখন তোর বাবা দ্বিতীয় বউ হয়ে আসে তখন আমি অনেক ছোট, তুই তো আরও ছোট। বিয়ের 1 বছর পরেই আনিলের জন্ম হয়, তার পরের বছরে বাবা মারা যায়। তারপর তো মা একাই সবটা সামলিয়েছে। উনি তো অন্য কারো হাত ধরে চলে যায়নি, সংসার নিয়েই নিজেকে ব্যস্ত রেখেছে। আমাদের 3 জনকে সমানভাবে দেখেছে। জুইকেও মা কতটা আদর করে, কেউ তো কখনো বুঝতে পারেনি আমরা সৎ ভাই বোন। জুইকে আর কষ্ট দিস না, ওকে এবার মেনে নে। ওর সাথে তুই অন্যায় করেছিস। ওর সাথে আমি অনেক খারাপ আচরণ করছি, ওকে আমাকে মাফ করবে? মাপ না করার কি আছে, সংসার জীবনে রাগ অভিমান হতেই পারে। আর শোন, আনিলাকে নিয়ে মারুফ সিলেট যাবে, তুই গিয়ে ওদেরকে আমাদের বাসায় নিয়ে আয়। আনিলা আর মারুফ আমাদের সাথে দেখা করেই চলে যাবে। এই আনিলা, আমাকে নিবি না হানিমুনে? আমার হানিমুনে তোকে নিব কেন? আমার বিয়ের আগে বাজি ধরেছিলাম, মনে নেই? অত আগের কথা মনে থাকে বুঝি? থাক, আর মনে থাকতে হবে না। একাই যাও আর ভালোভাবে এনজয় করো। তোমাকে তো ভাইয়া মেনে নিয়েছে, এবার তোমাকেও হানিমুনে পাঠানোর ব্যবস্থা করব। থাক, আর পাকনামো করতে হবে না। সারাদিনের কাজ শেষে রুমে আসলাম মাত্র। রুমে আসতেই আদনান আমাকে জড়িয়ে ধরে বলল, বউ সরি, ওর সাথে তোমাকে দেখে আমার হৃদয়ের জ্ঞান লোপ পেয়েছে। সঠিকটা বিচার বিবেচনা না করেই তোমার সাথে খারাপ আচরণ করেছি। বউ আমাকে মাফ করে দাও। আমার খুব অভিমান কাজ করছে, তাই বললাম, আপনি যা করছেন তা আমার প্রাপ্য ছিল। মাপ চাওয়ার মতো কিছুই হয়নি। হুম, তা বলে হবে না, মাফ করতে হবে। এই দেখো বউ, আমি কান ধরেছি। ওর কান ধরা দেখে আমার হাসি পেল খুব, কিন্তু কিছুই বললাম না।
ও আমার কানের কাছে এসে বলল, কান ধরেছি, মাপ চেয়েছি, ক্ষমা করো আমায়। সব অভিমান ভুলে নাও না কাছে টেনে আমায়। ওর পাগলামো দেখে সত্যি সকল অভিমান চলে গেল। আদনানকে জড়িয়ে ধরে বললাম, আপনি তাহলে আমাকে মেনে নিয়েছেন? এমন পুতুল বউকে না মেনে নেওয়ার উপায় আছে? যে আমার পরিবারের জন্য এত কিছু করেছে, যে আমার শত অপমান মুখ বুঝে মেনে নিয়েছে, তাকে তো মানতেই হবে। আর জানো, ভালোবাসা একটু রাগ অভিমান থাকলে ভালোবাসা বৃদ্ধি পায়। হ্যাঁ, তবে এমন রাগ করা যাবে না যাতে সম্পর্ক নষ্ট হয়ে যায়। জানো, প্রথম দিনই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। তোমার বোকা বোকা ঝগড়াগুলো শুনে আমার খুব হাসি পাচ্ছিল। তুমি এখনো বাচ্চাদের মতো আচরণ করো, এখনো বড় হতে পারোনি। আমি রাগ দেখিয়ে বললাম, আমি বাচ্চা, তাই না? তো বাচ্চাকে এখন ঘুমাতে দিন, ঘুম আসছে খুব। এখন তো ঘুমোতে দিব না, বাচ্চাটাকে একটু আদর করে নেই। আমি লজ্জায় মাথা নিচু করে রাখছি। ও আমার মাথাটা উঁচু করে চোখের দিকে তাকিয়ে বলল, তোমার ওই মায়াবী চোখ, কাঁপা কাঁপা ঠোঁট ব্যাকুল করেছে আমায়। পরম আবেশে হারাতে চাই তোমাতে, দাও না একটু ভালোবাসতে আমায়। একটু বসলে হবে না, অনেকটা ভালোবাসতে হবে। কালকের ব্যবহারে আমার ভেতরটা জ্বলে গিয়েছে, এখন তা দূর করতে হবে। আদনান কোমর জড়িয়ে ধরে বলল, এই কয়দিনে যে কষ্টগুলো দিয়েছি, আজ রাতে না হয় ভালোবাসার মিষ্টতায় সব দূর করে দেব। শুধু আজ রাতে কেন, আপনার কাছ থেকে সবসময় মিষ্টি আচরণ পেতে চাই। আদনান হঠাৎ করে ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট ছুঁইয়ে দিল। আমি লজ্জায় মুখ ঢেকে ফেললাম। ও আমার আরও অনেকটা কাছে এসে বলল, আজ রাত শুধু তোমার আমার, আজ রাতটা হবে শুধুই ভালোবাসার। ওর তপ্ত নিঃশ্বাস, ওর এতটা কাছে আসা, ওর এতটা ভালোবাসা আমাকে ব্যাকুল করে ফেলেছে। পৃথিবীর সব সুখ যেন ওর বুকেই লুকিয়ে আছে।